রাত প্রায় 10:30। আমরা এখন হাওড়া স্টেশনে। আমরা চলেছি অজন্তা, ইলোরা আর তারোবা। আমাদের ট্রেন 12321 হাওড়া মুম্বাই মেল ভায়া গয়া রাত্রি 11:40 ছাড়বে। আর মাত্র কিছুক্ষণ আমরা ওকে বেবি বলে ডাকতে পারবো। তারপরে বেবি থেকে আর 1.5 ঘন্টা হচ্ছে ওকে বেবি বলা যাবে। এখন বেবি বলা যাবে না। ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে না? শীত করছে তোর? ওই দেখো দেখো মেম্বিটাকে দেখো, মেম্বিটাকে দেখো, ওই দেখো দেখছো মাথা খুশি। কিন্তু তুই তুইও না লোকটাকে দেখো মাথা খুশি, লোকটাকে দেখো মাথা খুশি। আরে এরকম করে কেন? আচ্ছা, আমরা কোন ট্রেনে যাবো তাহলে? মুম্বাই মেল। আর নামবো কোন স্টেশনে? আমরা কোন স্টেশনে নামবো? মনমান। কোন স্টেশন? মুম্বাই মেল ভায়া গয়া এটি প্রথম যাত্রা শুরু করে 1870 সালের 7ই মে। তখন এই ট্রেনের নাম ছিল ইম্পিরিয়াল এক্সপ্রেস। পরবর্তীকালে এই ট্রেনটির নাম পরিবর্তন হয়ে হয় মুম্বাই মেল ভায়া এলাহাবাদ। সেই সময় ট্রেনটি এলাহাবাদ হয়ে যেত। এখন অবশ্য এলাহাবাদকে বাইপাস করে প্রয়াগরাজ চৌকি হয়ে বেরিয়ে যায়। আমাদের দুরাত্রির যাত্রা শেষে পরশুদিন সকাল 6:53 আমরা নামব মানমাড জংশন স্টেশনে। এই ট্রেনটি দুরাত সময় নিলেও টাইম টেবিল অনুযায়ী ঠিকঠাক সময়ে চলে, সেই জন্য এই ট্রেনে টিকিট কাটা। সাউথ ইস্টার্নের ট্রেনগুলো আজকাল ভীষণ লেট করছে। 11 আমরা ছাড়লাম কটার সময়? 11:42। আমরা ট্রেন নাম্বার 12321 মুম্বাই মেল এই যাত্রা শুরু করলাম 11:45। 11:42 ছেড়ে দিল ট্রেন। আমরা এখানে বসেছি, এখানে কম্বল টম্বল গায়ে দিয়ে, আর এখানে গোপন জায়গাতে বসে আছে মিটিং। To you, happy birthday to you. এখন থেকে বেবি নামটা ঘুচে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, ইয়ং লেডি ফ্রম বেবি। বেবি টু ইয়ং লেডি। From today's midnight you are a lady. ইয়ং লেডি। পাদা 1500 তুই কি রাখলাম মিন করেছিস তোর স্কুলে? ওরা ডিং করেছে। এদিকে আয়, দাঁড়া 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 দাঁড়া, ব্যাপারটা বোঝ। এখানটা বোঝ, আয় এখানটা আয়। আরে এই মেয়ে এখানটা আয়। ভিতরে এখন না, এবারে আগে বাইকটা চাপা দাও, আগে বাইকটা চাপা দাও, ডোন্ট বি ক্লামজি। তারপরে কম্বল চাপা দাও। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। আমরা নামবো মানমাড জংশনে। মানমাড জংশন থেকে আমরা যাব ইলোরা। যারা অজন্তা ইলোরার প্রোগ্রাম করবেন তারা মাথায় রাখবেন অজন্তা বন্ধ থাকে সপ্তাহে সোমবার আর ইলোরা বন্ধ থাকে মঙ্গলবার। এটা মাথায় রেখে ভ্রমণসূচি তৈরি করবেন। ট্রেন চলার ফাঁকে ইলোরার ইতিহাস সম্বন্ধে দু একটা কথা বলে নিতে চাই। মহারাষ্ট্র অঞ্চলে মনুষ্য সভ্যতার উৎপত্তি সেই প্রস্তর যুগ থেকেই, অন্তত 5000 বছর আগে। যে সময়টা থেকে ঐতিহাসিক যুগ বলা হয়ে থাকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকেই মহারাষ্ট্রের উল্লেখ পাওয়া যায়। ভগবান বুদ্ধের সময় আজকের মহারাষ্ট্র অশোকা নামে পরিচিত ছিল ও মহাযান বৌদ্ধদের বসবাসের প্রমাণও পাওয়া যায়। পরবর্তীকালে মৌর্য যুগ খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে 2য় শতক পর্যন্ত এবং সাতবাহন যুগ খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্ট পরবর্তী 2য় শতক পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব করেন, যারা সবাই ছিলেন বৌদ্ধ। সাতবাহন যুগে প্রথম গুহা মন্দির তৈরি করার প্রবণতা দেখা দেয়। ভারতবর্ষের অনেক জায়গায় যেমন অন্ধ্রপ্রদেশ,
কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে ছোটখাটো গুহা মন্দির নির্মাণ করা হয়। অজন্তার গুহা মন্দির সম্ভবত ৫ম শতাব্দীতে নির্মাণ করা হয়, যখন মহারাষ্ট্রের শাসক ছিলেন ভক্তকা বংশ। পরের প্রায় ২ শতাব্দী মহারাষ্ট্র ছিল চালুক্য বংশের অধীনে। আনুমানিক ৮ম শতাব্দীর মধ্যভাগে শাসনভার এসে পৌঁছয় রাষ্ট্রকূট বংশের হাতে, আনুমানিক ৭৫০ থেকে ৯৫০ খ্রিস্টাব্দের মধ্যে। এক গ্রামের নাম ইলাপুরা, স্থানীয় ভাষায় বেরুল। সম্ভবত ইলা নামে কোনো রাজার নামেই এই গ্রামের এমন নামকরণ। এই ইলাপুরা নামই পরে পরিবর্তিত হয়ে ইলোরাতে পরিণত হয়। ইলোরাতে পাহাড় কেটে গুহা মন্দির তৈরি করার কাজ সম্ভবত শুরু হয়েছিল ৬ষ্ঠ শতাব্দী থেকে। প্রথমে হিন্দুরাই গুহা মন্দির তৈরি করা শুরু করেন। সম্ভবত কালচুরি নামক রাজার আমলে ২৮, ২৭ এবং ১৯ নম্বর গুহার খোদাইয়ের কাজ শুরু হয়। এই গুহাগুলি অতি মামুলি। এরপর শুরু হয় ২৯ নম্বর গুহার খোদাইয়ের কাজ। এই সময় শুধুমাত্র গুহা খনন নয়, কারুকার্য সৃষ্টিতেও মন দেওয়া হয়। এই গুহার সাথে মুম্বাইয়ের অদূরে এলিফ্যান্টে গুহার কারুকার্যের মিল পাওয়া যায়। প্রায় সমসাময়িক ২০ ও ২৬ নম্বর গুহারও কাজ শুরু হয়। সামান্য পরে শুরু হয় ২১ নম্বর গুহার কাজ। এই গুহার কারুকার্য অন্যান্যদের তুলনায় অনেক উৎকৃষ্ট মানের হয়েছিল। বৌদ্ধ গুহাগুলি খননের কাজ শুরু হয় আনুমানিক ৬ষ্ঠ শতাব্দীর শেষ দিক থেকে। ৭ম শতাব্দী থেকে হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের মানুষরাই একের পর এক গুহা খননের কাজ চালিয়ে যেতে থাকেন একসাথে। বৌদ্ধদের গুহা মন্দির নির্মাণের কাজ মোটামুটি বন্ধ হয়ে যায় ৭ম শতাব্দীর শেষের দিকে। ৮ম শতাব্দী থেকে খালি হিন্দু গুহা মন্দির নির্মাণের কাজ চলতে থাকে, যার সর্বশ্রেষ্ঠ নিদর্শন কৈলাস মন্দির বা ১৬ নম্বর গুহা। জৈন গুহাগুলি খনন করা হয়েছিল ৮ম শতাব্দীর শেষ ভাগ থেকে। এর অর্থ ইলোরার গুহা শিল্প অন্তত ৪ দশক ৫৫০ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকে। ইলোরার গুহা সমষ্টির বিন্যাস অনেকটা এরকম: ১ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত বৌদ্ধ গুহা, ১৩ থেকে ২৯ নম্বর পর্যন্ত হিন্দু গুহা এবং ৩০ থেকে ৩৪ পর্যন্ত জৈন গুহা। পৌঁছলাম সাতনা জংশন। খাজুরাহো যেতে গেলে এই সাতনা জংশনে নামতে হয়। রাইট টাইম আমরা মানমারে এসে নামলাম। একেবারে কাঁটায় কাঁটায় ৬:৫৩-তে মানমার স্টেশনে আমরা নামলাম। স্টেশনের বাইরে এসে ইলোরা যাওয়ার জন্য একটা ইকো গাড়ি ঠিক হলো। এখান থেকে ইকো গাড়ির ভাড়া চাইল ৪,০০০ টাকা। মানমার থেকে ইলোরার দূরত্ব ১২০ কিলোমিটার। ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়াতে হলো। ব্রেকফাস্ট খেতে বসেছি এখানে, সব এখনো কথাবার্তা চলছে কি কি অর্ডার দেওয়া হবে। এটাও বেশ ভালোই গেছে। এটা সবুজ মুখ, এটার নাম হচ্ছে বড়া পাও অ্যাজ পার রেস্টুরেন্টের তোমার চার্ট। এটাই আছে সবুজ মুগ ডাল আর নানা রকম চানাচুর, আর নানা রকম চানাচুর, নানা রকম চানাচুর, ঝুড়ি ভাজা, তার সাথে ব্রেড, তার সাথে দিয়েছে পেঁয়াজ লেবু। খাওয়াটা খুবই ভালো, কিন্তু কতটা হেলদি জানি না।
ইলোরাতে আমাদের বুকিং আছে মহারাষ্ট্র পর্যটনের হোটেল এমটিডিসি রাষ্ট্রকূটে। পৌঁছে গেলাম এমটিডিসি রাষ্ট্রকূট। এটা এখানে একটা ঝর্ণাটায় বোট। ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ঝর্ণাটা কালকে যাব। হ্যাঁ, আজকে খালি এই 16 থেকে হ্যাঁ 16 থেকে এক থেকে 15 পর্যন্ত আসবো। লাঞ্চের অর্ডার দিয়ে ছাদে চলে আসলাম। ছাদ থেকে সুন্দর দেখা যাচ্ছিল দূরে ইলোরার গুহাগুলি। আমাদের লাঞ্চ এখানেই আজকে বললো, গ্যাস নেই বলে খালি ভেজ থালি হবে, তাই ভেজ থালি অর্ডার করেছিলাম। প্রথমে ঘি, তারপরে ডাল, আলুর সবজি, ঘি ভাত, তারপরে দই, এসব আছে। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম ইলোরার গুহা দেখতে। আমরা পরিকল্পনা করেছি আজকে আমরা গুহা নম্বর 1 থেকে 15 পর্যন্ত দেখব, বাকিগুলি কালকে। ইলোরার গুহার প্রবেশপথ আমাদের হোটেল থেকে 10 মিনিটের হাঁটা পথ, ওই মোটামুটি 800 মিটারের মতো হবে। এটি ইলোরার পার্কিং। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারেন। ইলোরার প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা। 15 বছরের নিচে শিশুদের টিকিট লাগে না, আর ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। প্রবেশপথ দিয়ে প্রবেশ করার পর আমরা প্রথমেই এসে পড়লাম 16 নম্বর গুহার সামনে। সেখান থেকে ডান দিকে রাস্তা চলে গেছে 1 নম্বর গুহার দিকে। পৌঁছে গেছি গুহা সমষ্টির একেবারে শেষ প্রান্তে। এখান থেকে শুরু হয়েছে 1 নম্বর গুহা। 1 নম্বর গুহা আনুমানিক 450 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এটি। এখানে ছোট ছোট 8টি কক্ষ রয়েছে। সম্ভবত ভিক্ষুরা ধ্যান ও বসবাসের জন্য এগুলি ব্যবহার করতেন। দেওয়ালে কিছু কুলুঙ্গিও করা রয়েছে। দেওয়ালে হুক জাতীয় কিছু ঝোলানোর জন্য কতগুলি ছোট ছোট গর্ত রয়েছে। দু নম্বর গুহা এটি 7ম শতাব্দীতে তৈরি। 12টি বর্গাকার স্তম্ভের উপর স্থাপিত একটা বিশাল হল। সিঁড়ি বেয়ে সেখানে প্রবেশ করা যায়। কিছু ভাস্কর্য রয়েছে। পদ্মপাণি ও বজ্রপাণি দ্বারা পরিবেষ্টিত ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় 14 ফুট উঁচু একটি বুদ্ধমূর্তি। প্রবেশপথের 2 ধারে 2 দ্বারপাল। দেওয়ালে বুদ্ধদেবের নানা ভঙ্গিমার মোটিফ। ভগবান বুদ্ধের একটি অদ্ভুত মূর্তি।
বৌদ্ধ ধর্মে দুজন দেবীর উল্লেখ পাওয়া যায়। একজনের নাম তারা, একজনের নাম মহাময়ূরী। মহাময়ূরী বিদ্যার দেবী। महाबेकांजे राजा समुद्गते सुहा महाबेकांजे राजा समुद्गते सुहा মূল গর্ভগৃহে বুদ্ধমূর্তি। बेकांजे महाबेकांजे राजा समुद्गते सुहा महाबेकांजे राजा समुद्गते सुहा ते बेकांजे 3 নম্বর গুহা। এটি একটি সাদামাটা বৌদ্ধ বিহার। সম্ভবত সন্ন্যাসীদের বসবাসের জন্য এটি খনন করা হয়েছিল। আনুমানিক খননকাল খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে। महाबेकांजे राजा समुद्गते सुहा গর্ভগৃহে ধর্মচক্র মুদ্রায় বুদ্ধদেবের মূর্তি। 4 নম্বর গুহা। খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে এই গুহা খনন করা হয়েছিল। এটি একটি বিহার বা মঠ। বুদ্ধের মূর্তি সহ পাথরের খোদাইয়ের কাজ কিছু রয়েছে। এই গুহা খননের কিছুটা কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এটি 5ম গুহা। এই গুহা শ্রেণীর মধ্যে এই গুহাটি বৃহত্তম। একটি বিশাল হলঘর, মাঝখান দিয়ে সারিবদ্ধ পাথরের বেঞ্চ। সম্ভবত এটি শ্রেণীকক্ষ বা সভাকক্ষ বা ডাইনিং হল হিসেবে ব্যবহার করা হতো। হলের শেষ প্রান্তে গর্ভগৃহ, সেখানে বুদ্ধদেবের মূর্তি। গুহা নম্বর 6। 7ম শতাব্দীতে এই গুহার খনন করা হয়েছিল। এটাও একটি বৌদ্ধ বিহার। महाबेकांजे राजा समुद्गते सुहा बेकांजे মূল উপাসনা কক্ষে বুদ্ধদেবের মূর্তি। একদিকের দেওয়ালে বৌদ্ধ দেবী তারা, অন্যদিকে দেওয়ালে বিদ্যার দেবী মহাময়ূরী। महाबेकांजे 7 নম্বর গুহা। নিরাপত্তাজনিত কারণে এই গুহাটি এখন বন্ধ। গুহাটির
ভেতরের স্তম্ভগুলির 3টে ভেঙে গেছে, যার জন্য গুহাটি খুব বিপজ্জনক। 8 নম্বর গুহা। এই গুহাতে 2টি প্রধান কক্ষ। সম্ভবত এই কক্ষটি বসবাসের জন্য ব্যবহৃত হতো। পাশের কক্ষে ভগবান বুদ্ধদেবের মূর্তি, বুদ্ধদেবের সাথে তার অনুচরেরা রয়েছেন। গুহার বাইরের দেওয়ালে সম্পদের দেবতা জম্ভলা এবং তার স্ত্রী হারিতির মূর্তি। 9 নম্বর গুহা। সামনে থেকে এটি বেশ সুন্দরভাবে খোদাই করা। সামনে একটি বারান্দা, ভেতরে একটি ছাদওয়ালা বারান্দা, ভিতরে বুদ্ধ মূর্তি, এক পাশে পদ্মপাণি, অন্য পাশে বজ্রপাণি। দশ নম্বর গুহা। এই গুহাটি বৌদ্ধ গুহাগুলির মধ্যে সবথেকে বেশি চিত্তাকর্ষক। এই গুহাটিকে বিশ্বকর্মা গুহা বা সুতারকা ঝোপড়া বা ছুতলের কুড়েঘর নামেও ডাকা হয়। 7ম শতাব্দীতে এই গুহাটিকে খনন করা হয়েছিল। এটি একটি চৈত্য বা উপাসনা গৃহ। গুহাটি দ্বিতল, উপরের তলে একটি অলঙ্কৃত খিলানযুক্ত ব্যালকনি রয়েছে। চৈত্য হলটির বৈশিষ্ট্য হল অদ্ভুত খিলানযুক্ত ছাদ। হলের মাঝখানে একটি স্তূপ, স্তূপের মধ্যে বুদ্ধদেবের মূর্তি। উপরের ব্যালকনির অলঙ্করণ অপূর্ব। দেওয়ালে নানা রকমের মোটিভ খোদাই করা রয়েছে। এগারো নম্বর গুহা। এই গুহাটি সংঘারাম বা সেই যুগে বৌদ্ধ সন্ন্যাসীদের সরাইখানা হিসেবে ব্যবহৃত হতো। 3 তলা এই গুহার পিলারগুলো একটির পর একটি সুন্দরভাবে সজ্জিত, যাতে লোড ব্যালেন্স এদিক ওদিক না হয়ে যায়। তিন তলার উপাসনা কক্ষটি অসম্পূর্ণ। বারো নম্বর গুহা। এই গুহাটিও 11 নম্বর গুহার মতো 3 তলা, তবে আকারে ছোট। দেওয়ালে খোদাই করা বুদ্ধদেবের নানা ভঙ্গিমার মোটিভ। দোতলায় হলের সামনে একটি লম্বা করিডোর।
रजसमुद्गते सोहा ভগবান বুদ্ধের সাথে পাশে বসা তারা এবং ভৃকুটি। কয়েকজন অনুচর সহ বুদ্ধের একটি মূর্তি। এই গুহার তিনতলাটা সব থেকে বেশি আকর্ষণীয়। দোতলার মতো তিনতলাতেও লম্বা করিডোর। তিনতলায় অনেকগুলি প্রকোষ্ঠ, প্রত্যেকটা প্রকোষ্ঠে একটি করে বুদ্ধ মূর্তি, নানা ভঙ্গিমায়, নানা অনুচর সহ। महाबेकाञ्जे रजसमुद्गते सोहा এখানে 7টি বুদ্ধ মূর্তি বুদ্ধের 7 জন্মের প্রতীক। बेकाञ्जे बेकाञ्जे महाबेका নারী মূর্তিগুলি সম্ভবত তারা এবং মহাময়ূরীর। ते आतां बेकाञ्जे बेकाञ्जे महाबेकाञ्जे रजसमुद्गते सोहा আবার বুদ্ধদেবের 7টি মূর্তি। আমরা ইলোরার বৌদ্ধ গুহাগুলির শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এই 12 নম্বর গুহা বৌদ্ধ গুহাগুলির মধ্যে শেষ গুহা। बेकाञ्जे रजसमुद्गते 13 নম্বর গুহা। এটি একটি সাদামাটা ঘর। সম্ভবত এটি বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হতো। কোনো সেরকম ভাস্কর্য বা কিছু ভেতরে নেই। 14 নম্বর গুহা। এটির আরেক নাম রাবণ কি কাই। এই গুহায় বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে। মহিষাসুর মর্দিনী। শিব ও পার্বতী বসে পাশা খেলছেন। শিবের তাণ্ডব নৃত্য। সম্ভবত এই ভাস্কর্যটির জন্যই এই গুহার নাম রাবণ কি কাই। এই ভাস্কর্যে দেখা যাচ্ছে কৈলাসে বসে আছেন শিব ও পার্বতী। রাবণ কৈলাসকে নাড়ি দেওয়ার চেষ্টা করছেন। মহাদেবের রুদ্র ভৈরব মূর্তি। শিব ও পার্বতীর অন্তরঙ্গ মুহূর্তের একটি মূর্তি। বিষ্ণুর বরাহ অবতার মূর্তি। পদ্মাসীনা গজলক্ষ্মী। 15 নম্বর গুহা। সিঁড়ি দিয়ে পাথরের উপরে বেশ কয়েকটা চড়াই বেয়ে এই গুহাতে উঠতে হয়। আগের দুটি বৌদ্ধ গুহার মতো এর পুরো প্রাঙ্গণটিও নিরেট পাথর কেটে তৈরি করা হয়েছে। সামনে একটি নন্দী মণ্ডপ। মূল গুহাটি নন্দী মণ্ডপের পেছন দিকে। এটি একটি দ্বিতল বিশিষ্ট গুহা।
সামনের নন্দী মণ্ডপটি বেশ অলঙ্কৃত। গুহার গাত্রে অনেকগুলি ভাস্কর্য, তবে সবকটি ভাস্কর্যকে শনাক্ত করা বেশ কঠিন। এটি সম্ভবত নটরাজ মূর্তি। শিব পার্বতীর বিবাহের দৃশ্য। শিব মার্কণ্ডেয় মুনিকে যমের হাত থেকে রক্ষা করছেন। মূল গর্ভগৃহে শিবলিঙ্গ। লিঙ্গোদ্ভব শিব। নাগরাজের শয্যায় শায়িত বিষ্ণু যোগনিদ্রায়। বিষ্ণুর নাভিপদ থেকে জন্ম নিচ্ছেন ব্রহ্মা। মল্লযুদ্ধে অবতীর্ণ নৃসিংহ অবতার। বিষ্ণুর বরাহ অবতার। নৃসিংহ অবতার। নন্দী মূর্তি। আজকের গুহা মন্দির দেখা আমরা এখানেই শেষ করলাম। ইলোরা থেকে বেরিয়ে আমরা গেলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর দর্শন করতে। ঘৃষ শব্দের অর্থ ছেনি। এই মন্দিরের শিবলিঙ্গটি ছেনি দিয়ে কেটে বানানো হয়েছিল, তাই বোধহয় এর নাম ঘৃষ্ণেশ্বর। এই মন্দিরে পুরুষদের জামা খুলে খালি গায়ে প্রবেশ করতে হয়। আমাদের প্রথম দিনের ইলোরা দর্শন আজকে এখানেই শেষ হলো। কাল আমরা শুরু করব 16 নম্বর গুহা থেকে। হোটেলে ফিরে এসে খানিক আড্ডা। সুমনের সঙ্গী এখন বৃদ্ধ সন্ন্যাসী। হ্যাঁ, সুমনের সঙ্গী এখন বৃদ্ধ সন্ন্যাসী। হ্যাঁ, এটা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই সবার পান করা উচিত। আর ধার্মিক মতেও এটা সেবন করা অবশ্যই দরকার। তীর্থস্থানে এসেছিস তো? হ্যাঁ, আমি তো তাই বৃদ্ধ সন্ন্যাসী। হ্যাঁ আমি তো বৃদ্ধ সন্ন্যাসী। আমি তো মা কালীকে ভক্তি করি। যাক, আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। ভূতের গল্প শোনালাম। সবাই দিয়ে বসে পড়েছে। ভূতের ভূতের কিন্তু এরকম আমি কাউকে দেখি নাড়ু দিয়ে, নারকেল নাড়ু দিয়ে রিং খেতে। কে নারকেল? কে নারকেল?